সুমন, আপনার কাছে আমি প্রথম প্রশ্ন নিয়ে আসি। আপনি তো বিলাত থেকে পাশ করা ব্যারিস্টার। ওয়েস্টমিনিস্টার আদলে যে সংসদীয় গণতন্ত্রের পদ্ধতি আমাদের এখানে আছে, সেই পদ্ধতি কি এখনো মানে দ্বাদশ জাতীয় সংসদের পর আর কার্যকর বলে বলা যায়? আমরা কি এটাকে একটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যম বলবো নাকি একটা প্রেসিডেন্সিয়াল মাধ্যম বলবো? কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই সংসদে আসলে বিরোধী দল কে সেটা বুঝতে পারছি না, বা কারা সরকারের বিরোধী সেটা বুঝতে পারছি না। আমি আমার কলিগদের সাথেও কথা বলছিলাম, তারাও খুব ভালো বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম না। ব্যারিস্টার সাইদুল হক, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন যে এই সংসদে বিরোধী দল কে, বা এটা আসলেই একটা সংসদীয় গণতন্ত্রের অবস্থা আছে না একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের জায়গায় চলে এসছে ব্যাপারটা? এটার জন্য কিন্তু আমাদের আরেকটু সময় লাগবে। এখানে জাতীয় পার্টি আছেন 11টি আসন নিয়ে। এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় কোনো মোর্চা না হয়, তাহলে তো এখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে থাকবেন। এবং স্বতন্ত্র, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যারা এবার স্বতন্ত্রতে আসছেন তাদের এক একজনকে আমার মনে হয়েছে এক একটা বিরোধী দলের মতো। যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন, এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে। তবে আমার কাছে মনে হয় যে জবাবদিহিতা থাকার মতো যথেষ্ট সুযোগ এবার আছে। জাতীয় পার্টিকে আপনি বিরোধী দলের কথা বলছেন, কিন্তু জাতীয় পার্টিকেও কিন্তু বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, যিনি সরকার গঠন করেছেন, তিনি 26টি আসন এমন ভাবে ছেড়ে দিয়েছেন যাতে তারা নির্বিঘ্নে পাশ করে আসতে পারেন। নৌকার মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকেও কি বিরোধী দল বলা যাবে? এবং জবাবদিহির জায়গায় আমি একটু আসছি জবাবদিহির প্রশ্নে, অন্য প্রশ্নে জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আপনার মতামত একটু আমাদের বলেন যে জাতীয় পার্টিকে কি বিরোধী দল বলা যাবে কিনা। না, জাতীয় পার্টিতে তো 26টা দেওয়ার পর ওনারা 26টাতে তো আসতে পারেননি, আসছেন মাত্র 11টাতে। রাইট, 11টাতে আসছেন। এখানেও তো একটা ছাকুনির মধ্যে মানে পড়ে গেছেন তারা। এক আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমার একটা বিশ্বাস কি জানেন, বিরোধী দলের কনসেপ্টটা কিন্তু আপনি একটা ডোমেস্টিক বিরোধী দল থাকলে খুব একটা লাভ হয় না, আপনাকে বিরোধিতা করতে হবে। কারণ এটা আর্টিকেল 70-র কারণে দেখা যাচ্ছে যে সরকার দলীয় এমপিরা হয়তো অনেকটুকু পারেন না, কিন্তু আমাদের যে 62 জন আমরা স্বতন্ত্র যারা আসছি তারা কিন্তু একটা ভালো ভাইটাল রোল প্লে করতে পারবো। কারণ আমাদের উপর তো 70 কার্যকর হবে না, আর্টিকেল 70 কিন্তু কার্যকর হবে না। সুতরাং এখানে আপনি জাতীয় পার্টিকেও আমি মনে করি যে জাতীয় পার্টি ছোট আঙ্গিকে হলেও সাথে যদি স্বতন্ত্ররা থাকেন, তাহলে আপনারা একটা প্রাণবন্ত একটা সংসদ দেখতে পাবেন বলে আমার বিশ্বাস। কিন্তু ব্যারিস্টার সুমন, আপনারা যারা স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এমনকি নৌকা মার্কাকে হারিয়েছেন, আপনি একজন প্রতিমন্ত্রীকে বিপুল ব্যবধানে হারিয়েছেন, কিন্তু তারপরও আমরা দেখেছি গতকাল আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা। আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন? আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন। আমার সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে। আচ্ছা, আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি। তো বিষয়টা হচ্ছে গিয়ে যেসব জায়গায় ধরেন আপনারে আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি, আপনার সাথে আমার 5টা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ। আই এম অনার্ড যে 5টা মিনিট সময় কাটাতে পারতেছি আমরা। কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না, আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না। মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরম ভাবে বিরোধিতা করব। আমি কিন্তু বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না, আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনকের কন্যা। উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে, আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন। আমার কাছে কিন্তু দেখেন, আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে, তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি। সুতরাং আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বহন করি, কিন্তু যেসব জায়গায় আমার সমালোচনা করার, যেসব জায়গায় আমার প্রতিবাদ করার, এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই, বা চেষ্টা করছি, আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি। এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের। এইখানে আপনারা মিলাই ফেলবেন না, কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে, যতটুকু উনার নেয়ার বিষয় আছে, এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি, এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না, বকাবকি শুনবেন না, গালাগালি শুনবেন না। এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ। এখানে আপনি দেখবেন মানে কিন্তু বিরোধিতা কি হবে, মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে। কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা, মানে আপনি নিজেরে বলেন, এমনিও বলেন। না, এইখানেই প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, এবং আদর্শকে ধারণ করা মানে কি,
মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এইটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো, যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে, কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে, এইসব জায়গায় আমি স্বতন্ত্র হিসাবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল। রাইট। বঙ্গবন্ধুর আদর্শের কোষ্ঠী পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে? এই প্রশ্নটা আমার মনে হয় সাকিব ভাইকে করেন। সাকিব ভাই এই আমার মনে হয় এটার জন্য উত্তর দেওয়ার জন্য উনি একেবারে আটশ হইতেছেন। না সাকিবের জন্য, সাকিবকে করার জন্য আপনার কষ্ট আছেন। আমি এমনি মনে এমনি আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা অন্যভাবে করি। বঙ্গবন্ধুর আদর্শ থেকে প্রশ্ন করলে আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেইভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে সেইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার, সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক পথে ছিল? আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন, নৌকার প্রার্থীকে। বিষয়টা এইভাবে না। তারপর আমি আপনাকে যেটা বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় আপনি সার্ভাইভ করবেন। যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো ওনারাও বেরোয় আসবেন। ওকে, আদর্শের রাজনীতিটা নিয়ে আপনি কথা বলেছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু জনাব জুনায়েদ সাকির কাছে যেতে চাই। জনাব জুনায়েদ সাকি, 7 জানুয়ারির নির্বাচনের পরে শেখ হাসিনা সরকারের শপথ গ্রহণ আপনি রাজনৈতিক পরাজয় ভাবেন কিনা? আপনি ভাবেন কিনা যে আওয়ামী লীগ একটি নির্বাচন করলো, নির্বাচন করার পরে শপথ নিল, শপথ নেওয়ার পরে সরকার গঠন করলো, নতুন সরকারের কোন মন্ত্রী আসলে কি দায়িত্ব পালন করবেন? ভালো মন্ত্রিসভা হয়েছে না খারাপ মন্ত্রিসভা হয়েছে সেটি এখন আসলে প্রধান আলোচনা। চমৎকার মন্ত্রিসভা কেউ বলছেন, চমকপ্রদ মন্ত্রিসভা কেউ বলছেন, ভালো খারাপের মেশানো মন্ত্রিসভা কেউ বলছেন। কিন্তু আলাপের বাইরে চলে গেলেন কিনা যারা আপনারা নির্বাচনে বিরোধিতা করেছিলেন, বর্জন করেছিলেন, বয়কট করেছিলেন? জনাব জুনায়েদ সাকি। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এখানে আমার যে সহ আলোচক আছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন, তাকেও আমি শুভেচ্ছা জানাই। যারা দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আপনার যে প্রশ্নটি, আমরা সাইডে সরে গেলাম কিনা কিংবা আড়ালে সরে গেলাম কিনা, আমি বলবো যে বাংলাদেশের মানুষ এইবার বিরোধী দলের ডাকে যে অবিস্মরণীয় সাড়া দিয়েছেন সেইটা একেবারে বলতে পারি যে একদিক থেকে নজিরবিহীন। কেননা এইবারে আপনি খেয়াল করবেন যে একেবারে সম্পূর্ণ অহিংস মানে পন্থায় জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে। ভোটের দিন কোনো সহিংসতা, কোনো ভয় ভীতির ঘটনা অন্তত বিরোধী দলের দিক থেকে ঘটেনি। বরং সরকারি দলের নিজেদের মধ্যে অনেক রকম সহিংসতা ঘটেছে, সেটা একটা আলাদা প্রসঙ্গ, আমি সে প্রশ্নে পরে আসবো। কিন্তু এই যে একটা তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে বিরোধী দলের দিক থেকে কোনো ভয়ভীতি নেই, কেবল শান্তিপূর্ণ ভোট বর্জনের আহ্বান আছে, সেইখানে যে নজিরবিহীন ভোট বর্জনের ঘটনা ঘটেছে। আপনি নিজেও ঢাকায় ছিলেন এবং সেখানে আপনি দুপুর 12টা পর্যন্ত দেখেছেন আপনার নিজের ভাষ্য মতে যে আপনার মতে শতকরা 2% বেশি ভোট আপনি দেখেননি। শুধু সেটাই নয়, আপনি যদি সারা দেশের খবর দেখেন, আমরা যে সারাদিন ধরে টেলিভিশন পর্দায় দেখেছি, কোথাও কোনো মানে ভোট কেন্দ্রগুলোতে মানুষের সমাগম দেখা যায়নি, বরং বিরানভূমি হিসেবেই দেখা গেছে। অল্প সংখ্যক মানুষ হয়তো ভোট কেন্দ্রে গিয়েছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে ভোট কেন্দ্রগুলো বিরানভূমি হিসেবে ছিল না। জনাব জুনায়েদ সাকি, আমি একটু মাঝখানে বলি, এটার দুইটা চিত্রই আছে। যেমন আমাদের সাথে আজকে যিনি আলোচক আছেন ব্যারিস্টার সাইদুল হক, উনার ভোট কেন্দ্রগুলি কিন্তু উপচে পড়া ভিড় ছিল, মানুষজন ছিল, এবং সেটার চিত্রও কিন্তু দেখা গেছে। এরকম অনেকগুলি কেন্দ্র আছে যেগুলির মধ্যে আসলে না, আমি আপনাকে দেখাই। দেখুন, 299 আসনের মধ্যে আমরা একটি আসন নিয়ে কথা না বলি, আমার মনে হয় যে আমাদের সামগ্রিক চিত্র নিয়ে কথা বলা দরকার, এবং সামগ্রিক চিত্র নিয়ে কথা বললে টেলিভিশনে আমরা
এটাও দেখেছি যে কিভাবে ভোট কেন্দ্রে যখন বিভিন্ন পর্যবেক্ষক অথবা ক্যামেরা যাচ্ছে তখন লাইন দেওয়া হচ্ছে, আবার ক্যামেরা সরে যাওয়ার সাথে সাথে সেই লাইনগুলো ভেঙে যাচ্ছে, কারণ সেগুলো প্রকৃত কোনো লাইন নয়, ডামি লাইন। সো নির্বাচনটিতে যেমন আগে থেকেই একটা ডামি নির্বাচন হিসেবে চিত্রিত হয়েছে, সেইখানে ডামি প্রার্থী, তারপরে এখন ডামি লাইন, তারপর ডামি ভোট। আমি এইটার জন্য দুটো উদাহরণ আপনার সামনে প্রথমে হাজির করব। সেটা হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আমি আমার নিজের কথা বলবো না, আমি শুধুমাত্র যারা আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের জোট সঙ্গী তাদের কথা বলবো। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরুল্লাহ সাহেব নির্বাচনের আগে একেবারে সমস্ত মিডিয়ার সামনে বলেছেন যে কিভাবে স্বতন্ত্র প্রার্থীরা তার মানে কর্মীদের উপরে হামলা করছে এবং ডিসি, এসপি, ওসি, ইউএনও তার কথা শুনছে না, বরং স্বতন্ত্র প্রার্থীদের কবজায় চলে গেছেন এবং টাকার ছড়াছড়ি থেকে অনেকগুলো অভিযোগ তিনি তুলেছেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নির্বাচনের পরে জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য, সুপরিচিত মুখ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি গতকাল প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তার নিজের যে বাড়ির কেন্দ্র আর তার প্রতিপক্ষের যে বাড়ির কেন্দ্র, এই দুটি বাদে 90% কেন্দ্রে তিনি আসলে 2-3টির বেশি ভোটার দেখেননি। তো এই যে ভোটার দেখেননি কিন্তু ভোটের সব সিল মারো ভাই সিল মারো বলে ভোট ব্যালট বাক্স ভরে দিয়ে জয়লাভ করানো হয়েছে। ফলে এটাও একটা পরিষ্কার জায়গা যে স্বতন্ত্র প্রার্থীরাও যেখানে ছিলেন সেখানেও যে সিলমারাই ঘটনা ঘটেছে সেটা তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণিত হয়। এখন আসুন যে কতগুলো আসনের কথা সংবাদ মাধ্যমে এসছে, যে চট্টগ্রামের ধরুন, আমি একটি কথা পরিষ্কার করে বলবো যে চট্টগ্রামে কোন কোন কেন্দ্রে 1% মতো ভোট দেখানো হয়েছে, আবার কোন কোন কেন্দ্রে 100% কিংবা 98% ভোট দেখানো হয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটা খুব পরিষ্কার করে আমার বলা দরকার, কারণ হচ্ছে যে এই যে ভোটের জায়গাতে যে ব্যাপক রকম কারচুপি, ভোটের কারচুপিটা আমি মেনে নিলাম। আমি যদি প্রশ্নে ফিরে আসি যে এই নির্বাচনটা তো আসলে ভোট হোক না হোক, মানুষ অংশগ্রহণ করুক আর না করুক, শেখ হাসিনার আসলে সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ ছিল না। সেই অর্থে তিনি চ্যালেঞ্জ, মানে আপনি যেটাকে অনেক জায়গায় বলেছেন এটা নির্বাচনী না, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে 7 জানুয়ারি নির্বাচনটা হয়ে গেছে, তাই মন্ত্রিসভা শপথ নিয়েছে। আপনার মনে হয় কিনা যে সরকার একটা যেটাকে বলা হচ্ছে টাচ লাইন অতিক্রম করে গেছে এবং আপনারা পিছনে পড়ে থাকলেন? আমার প্রশ্নটা সেটা ছিল। আপনার প্রশ্নে আমি আসছি, জাস্ট আমাকে 30 সেকেন্ড সময় দেন। যে দেখুন 2018 সালের যে ভোট ডাকাতির নির্বাচন, নিশিরাতের ভোট ডাকাতির নির্বাচন, তখন বলা হয়েছিল যে প্রমাণ কোথায়। এইবারের কিন্তু ঘটনাটা ঘটেছে যে আওয়ামী লীগের দিক থেকে তার নিজের জোট সঙ্গী, মহাজোট মিত্র অথবা কুইন্স পার্টি অথবা নিজেদের দলের লোকরা যারা স্বতন্ত্র হয়েছে, তারা নিজেরা একটি তুলনামূলক এমন নির্বাচন করতে পারতেন যেটা নিয়ে আসলে কোনো প্রশ্ন উঠছে না, যে নিজেদের মধ্যে একটি নির্বাচন। কিন্তু সেই নির্বাচনের প্রশ্নটা কি, যে কেবলমাত্র তাদের জোট সঙ্গী ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেছেন তার জয়টা তার কাছে বিস্ময়কর লেগেছে, তার সাধারণ সম্পাদক কারচুপির অভিযোগ তুলেছেন, জাসদ সভাপতি হাসানুল কিনু তিনি কারচুপির অভিযোগ তুলেছেন। কেবল তাই নয়, মহাজোটের যে ওনাদের সঙ্গী জাতীয় পার্টি বলেছে তাদের কোরবানি দেওয়া হয়েছে। কুইন্স পার্টিরা বলেছে, আমি একটু প্লিজ আমাকে, কুইন্স পার্টি বলেছে সাজানো নির্বাচনে তারা আর যাবেন না। এমনকি তাদের দলের যে প্রার্থীরা, তাদের মধ্যে আব্দুল সোবান গোলাপ যিনি কেন্দ্রীয় কমিটির নেতা, তিনি বলেছেন অলৌকিক ঘটনা ঘটেছে। সঞ্জিদা খানম কেন্দ্রীয় কমিটির নেতা। আপনি বলেছেন, আমি শেষ করি যে এই যে আওয়ামী লীগ নেতারাও এখন একের পর এক অভিযোগ তুলছেন, 50-এর অধিক ভোট বর্জন করেছেন কারচুপির অভিযোগে। 9টি অভিযোগ আওয়ামী লীগ নেতাদের দিক থেকে অভিযোগগুলো আসছে। এই নৌকা প্রার্থীদের অভিযোগ, স্বতন্ত্রের অভিযোগ থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে নিজেদের মধ্যে একটি ভাগবাটোয়ারার নির্বাচনে আওয়ামী লীগ যে ভয়ঙ্কর চিত্রটা সামনে তুলে এনেছে, তাতে রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগ কেবল পরাজিতই হয়নি, আওয়ামী লীগ যে একটা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে আপনি বলেছেন। আমরা প্রশ্নে ফিরে আসি, আপনি প্রশ্নে ফিরে আসি, কিন্তু এইটা তো এই হাইপোথিসিসটাকেও প্রমাণ করতে পারে যে নির্বাচনে যারা হেরে যায় তারাই আসলে নির্বাচনের ফল নিয়ে আসলে অভিযোগ করে। আওয়ামী লীগের 3 জন প্রতিমন্ত্রী হেরেছেন, এই খোদ আইজিপির ভাই হেরেছেন, প্রেসিডিয়ামের মেম্বাররা হেরেছেন, অনেক গুরুত্বপূর্ণ সংসদ সদস্য আওয়ামী লীগের হেরেছেন, তারাও আসলে এর বিরুদ্ধে আসলে অবস্থান নিচ্ছে। তো এটাকে আসলে এটা প্রমাণ করে না যারাই হারে তারাই আসলে এটা বদনাম করে? আমার তো মনে হয় যে ওই হাইপোথিসিসটাকে ওইটাকে বলে। আমি শুধু আপনাকে আমার প্রথম প্রশ্নে ফেরত যাই যে মানে আপনারা নিজেকে এটা একটা জয় পরাজয়ের কাঠামো থেকে আপনি দেখছেন কিনা, যে দলটি আসলে বা ক্ষমতাসীন দলটি আসলে একটি ইলেকশন করে ফেললো, একটি মন্ত্রিসভা গঠন করলো, সরকার পরিচালনার দিকে এগিয়ে গেল, সেটিকে একটি জয় পরাজয়ের কাঠামো থেকে দেখেন কিনা? হ্যাঁ, দেখুন এই যে আওয়ামী লীগ যাকে বিজয় বলছে, আমরা তাকে রাজনৈতিক দিক থেকে একটা চরম দেউলিয়াত্ব এবং পরাজয় হিসেবে দেখছি। আর যাকে আমরা বলছেন যে বিরোধী দল পরাজিত হয়েছে, তাদের দিকটা দেখুন যে তাদের ডাকে
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমি যদি 10% ধরি, ওই যে ভারতীয় একজন অধ্যাপক শ্রী রাধা দত্তের কথা অনুযায়ী যে 10%-এর কম ভোট পড়েছে, তার মানে 90% মানুষ এই নির্বাচন রিজেক্ট করেছেন। এর অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশের মানুষ এরকম একটি অন্যায় নির্বাচন যেখানে মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে সেটাকে রিজেক্ট করে যে মোরাল, যে নৈতিক শক্তি দেখেছেন, এটাই বাংলাদেশের একমাত্র সম্পদ, এইটাই বাংলাদেশের শক্তির জায়গা, যে বাংলাদেশ ভবিষ্যতে হারবে না, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সেই দিক থেকে বিরোধী দল আন্দোলনের মধ্য দিয়ে এই প্রাথমিক বিজয় অর্জন করেছে যে মানুষ এই নির্বাচনকে রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে, ভোট বর্জন করে একটা নতুন গণপ্রতিরোধের সূচনা করেছে। এর উপর দাঁড়িয়ে মানুষ লড়াই করবে, তার ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। জনাব জোনায়েদ সাকি, আপনি মনে করছেন যে এই নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন 10% ভোটার শতকরা? আমি মনে করি আসলে আরো কম, কিন্তু যে বিভিন্ন জন বলছেন যে 10%ও ভোট হয়নি, 10%-এর নিচে ভোট হয়েছে। আপনি নিজে দেখেছেন আমি দুপুর 12টা পর্যন্ত আমি দেখেছি, আমি ঢাকার যেসব কেন্দ্রে দেখেছি সেসব কেন্দ্রের মধ্যে থেকে একটি কেন্দ্রের কথা আমি মনেই করতে পারি 20% কম, 16.6% আসলে টোটালি ভোট দেখানো হয়েছে। এবং ঢাকার অনেক কেন্দ্রে, যেমন ঢাকার একজন এমপি 13% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তো সুতরাং ঢাকায় পরে 12টার পরে আরো 4 ঘন্টায় এই 13, 14, 15% ভোট পড়তে পারে। কিন্তু আপনি মনে করছেন সারা বাংলাদেশে 10% লোক ভোট দিয়েছে, তাই তো? তারও অনেক কম। এবং এই ভোটের মধ্যে যে কারচুপি আছে প্রতিটি এলাকায়, এই যে আওয়ামী লীগের লোকদের অভিযোগ থেকে পরিষ্কার। আমি এই জায়গা থেকে একটু ব্যারিস্টার সাইদুল হক সুমনের কাছে আসি। ব্যারিস্টার সাইদুল হক সুমন, আমরা কিন্তু এই যে ভোটের সংখ্যা নিয়ে, পার্সেন্টেজ নিয়ে, এমনকি এই ইলেকশনের পরদিনই চিফ ইলেকশন কমিশনার আমাকে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউর মধ্যে মানে এরকম কথাও বলেছেন যে দুপুর 2টা পর্যন্ত তিনি আসলে দুপুর 2টায় তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন তিনি জানলেন যে আসলে ভোটের পার্সেন্টেজ 28 না 40 না 40 না 41, এরকম কথা আর কি। আপনার কাছে কি মনে হয় এই 41% ভোট আসলে কারচুপির ভোট, 41% ভোট আসলে ব্যালট স্টাফিং এর ভোট, 41% ভোট আসলে এই গভর্নমেন্টের ফেস সেভিং ভোট, মানে অনেক রকম দুষ্টু বুদ্ধির ভোট? আপনি কি মনে করেন? জোনায়েদ সাকি অবশ্য বলতে চাচ্ছেন 10% ভোটও পড়ে নাই। আচ্ছা, আমি প্রথম যে বিষয়টা বলতে চাচ্ছি এটা হচ্ছে গিয়ে, আপনি সাকিব ভাইয়ের কাছে যে প্রশ্নটা করেছিলেন যে আপনারা পিছনে পড়ে গেলেন কিনা, এটার উত্তর দিতে দিতে উনি 5 মিনিট অন্য বিষয়ে কথা বললেন। মানে আগে উনি সিদ্ধান্ত নিয়ে আসছেন এই কথাগুলো বলবেন যে সরকারের এই নাই সেই নাই, মানে সরকারের বিরোধিতা করবেন, এটা সিদ্ধান্ত নিয়ে এসে তারপর সেকেন্ড অপশনে গিয়ে আপনি যখন বাধ্য করলেন তখন উনি গিয়ে বলছেন যে না, এটা একটা নৈতিক পরাজয়। কিন্তু বিষয়টা কি, এই যতই ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্টের কথা উনি বলছেন বারবার, যে ওই শামীম পাটোয়ারি ভাইয়ের কথা বলছেন, অমুকের কথা বলছেন, এইগুলা বলার মানে কিন্তু হচ্ছে গিয়ে ভোট যে একটা প্রাণ চঞ্চল বা একটা প্রাণবন্ত ছিল এটার কিছুটা প্রমাণ পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে সাকি ভাইরা এখনো ওই যে উনি কিন্তু এবার নির্বাচন করলে কিন্তু উনি এখান থেকে কথা না বলে ওনার এলাকায় নির্বাচন করলে কিন্তু আরো অনেক ভালো করতে পারতেন, উনি আরো ব্যাপারটা আরো সামনাসামনি নিয়ে আসতে পারতেন। কিন্তু ব্যারিস্টার সুমন, সাকিব ভাইয়ের রাজনীতি তো আপনি ঠিক করে দিবেন না। সাকিব ভাই তো এইটাই রাজনীতি করতেছেন যে তিনি ইলেকশনে অংশ নেবেন না। আমি ঠিক করে দিচ্ছি না, বলছি কি উনি তো এখান থেকে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলা নিয়ে কথা বলছেন এবং উনি ধরে নিচ্ছেন যে এগুলা করছে। আসলে বিষয়টা একেবারে এরকম না। আমার কথা হচ্ছে যে উনাদের ধরেন উনি বলছেন যে অসহিংস একটা বিষয়, কিন্তু আমার এলাকায় ভোটের আগের দিন আমার 3টা সেন্টার জ্বালিয়ে দেওয়া হলো, তারপর সকালবেলা এগুলা ঠিক করে ভোট, মানে সহিংসতা চেষ্টা কম হয়নি। কিন্তু উনারা যে জায়গা থেকে সহিংসতা করতে চেয়েছিলেন, আমি সাকিবের কথা বলছি না, অন্যান্য যারা চেয়েছিলেন তারা কুলায় উঠতে পারেননি এই বিষয়টা হচ্ছে কি ওনারা যে একেবারে ছেড়ে দিয়ে অসহিংসতা বেনিফিট বা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন, এটা একেবারে আমি মনে করি না যেটা সত্য। তারা যদি দাঁড়ানোর সক্ষমতা থাকতো, তাদের যদি ম্যান্ডেট থাকতো। আচ্ছা, আমি একটা জিনিস বলি, মানুষ যদি ওনাদের প্রতি এতই ভালোবেসে ভোট দিতে না আসে, 90% লোক বসে থাকে, তাহলে এই 90% লোক আন্দোলনের সময় কই থাকে? তারা আসে না কেন? তারা পুলিশের গুলির ভয় পায়। ব্যারিস্টার সুমন, আপনি নিজে জানেন তারা পুলিশের গুলি ভয় পায়, তারা মামলার ভয় পায়, তারা তাদের এই যে আসেন বিষয়টা হচ্ছে কি, আমার এলাকায় যখন আমি নির্বাচন করতে যাই, আমি একেবারে ধরেন আমি একটা এই 2 জন একই মানুষের মধ্যে 2টি মন্ত্রণালয়, একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে আমি নির্বাচন করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমার কত ডিফিকাল্টিজ হয়েছে। কিন্তু আমার আদর্শের জায়গা এবং আমার কাজ করার যে সক্ষমতা ছিল বলে কিন্তু আমার লোকজন কিন্তু এই যে বুলেট বা কিছুই ভয় পায়নি, তারা কিন্তু চলে গেছে। সুমন, আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার আগে
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তারা তাদেরকে নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিতে হবে। আপনি অরিজিনালি নৌকার সাপোর্টার, আওয়ামী লীগের মানে একজন কেন্দ্রীয় লোকের চেয়েও আপনার আসলে এক ধরনের পরিচিতি ক্ষমতা বেশি নানা কারণেই, তো সেই কারণে আপনি এটা করতে পারছেন। এটা কি একটা বিএনপি লোক করতে পারতো এরকম? উনারা তো আগেই ছেড়েই দিলেন আমাদের। দেখেন, বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমার নির্বাচন করা হতো না, আমাদের কিন্তু একজনই থাকতো। আমি কিন্তু ধরেন আমি যার বিরুদ্ধে নির্বাচন করেছি উনি নৌকার নমিনেশন পেয়েছেন, বিএনপি আসলে কিন্তু আমি উনার পক্ষে নির্বাচন করতাম। কিন্তু এখন বিএনপি যে আসেনি, এখন উনাদের নানা রকম কমপ্লেন থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, বাস্তবতা হচ্ছে গিয়ে উনারা এখন একেবারে পেছনে পড়ে গেছেন। উনাদের কিন্তু এখন আমাদের আলোচনা কিন্তু পুরা বাংলাদেশ জুড়ে হচ্ছে যে মন্ত্রী এটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে, এরকম হচ্ছে। কিন্তু উনারা যে দাবি করতেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তাও ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। সাকিব ভাই হয়তো আমার সাথে একেবারেই না, আমি সাকিব ভাইয়ের একমত হতে হবে না, আমি আপনার সাথে একমত না। আমি আপনারা জানতে চাইতে পারি যে আপনার মাথায় কি মনে হয় যে নির্বাচন কমিশন ঘোষিত যে নাম্বার 41.8% লোক এবার ভোট দিয়েছে, অর্থাৎ প্রতি 10 জন ভোটারের 4 জন ভোটার ভোট দিয়েছেন, এটা কি আপনার কাছে ফ্যাক্ট মনে হয়? আমি অবশ্য ঢাকার বাইরে যাই নাই, আমি আগেই বলে রাখি আমি মাত্রই 7-8টা কেন্দ্র দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি আমাকে বলেন যে 41.8% আপনার কাছে রিয়েলিস্টিক মনে হয় কিনা? আমার যেমন আমার এলাকায় যেটা, আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারেই কনসার্ন ছিলাম না। আমার এলাকায় 50% অ্যাবভ, আমার এলাকায় 50% অ্যাবভ। কিন্তু ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি, যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার যে আগ্রহ, এটা অত বেশি মানুষের মধ্যে নাই। মানে ওভারঅল যে এই 70% হবে 60% হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম যে ভোট 40% হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না, তবে 50-র উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হয়েছে অস্বাভাবিক। এখন এটা আবার ডিপেন্ড করে, কিছু কিছু সেন্টারে হয়তো আপনি যেটা বললেন যে 13% ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছেন। তো ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করবো এই জায়গা আমার নাই। আপনারা হয়তো অবিশ্বাস করতেই পারেন। আপনি এবার মনে করছেন যে নির্বাচন কমিশন কোনো আনফেয়ারনেস অ্যাডাপ্ট করেছে, ভোট স্টাফিং হতে দিয়েছে বা এরকম কোনো কিছু আসলে ঘটে নাই, মানে এটা আপনি মনে করছেন? আমি তো এটারই রেজাল্ট হয়নি বলেই তো আমি আসতে পারছি, নাহলে আমি আসতে পারতাম না। না, আপনারটার ব্যাপারে আসলে সাকিব ভাই কোনো ডিসপিউটও করতে চাচ্ছেন না, আপনার ব্যাপারে এককভাবে আলোচনাও করতে চাচ্ছেন না। তিনি বলছেন সার্বিকভাবে। আমি যতটুকু প্রশাসনের সাথে আলাপ করছি, আমার পুরো সিলেট বিভাগ। আচ্ছা, তাইলে আইজিপি সাহেবের ভাই কিভাবে ফেল করে আপনি বলেন? যদি প্রশাসন যদি কোনোভাবে এখানে যদি কি করতো, প্রশাসনে যদি আপনি বলেন যে প্রশাসন শাসন করছে, এটা হচ্ছে একটা গ্র্যান্ড ডিজাইনের অংশ, এরকমও বলেন কেউ কেউ যে আইজি সাহেবের ভাই ফেল করবেন, প্রেসিডেন্ট সদস্য ফেল করবেন, তারপরে এগুলি গ্র্যান্ড ডিজাইনের প্রতিমন্ত্রী। আপনি যদি এই কথাগুলো বলেন তাহলে এই ডিজাইনারের মধ্যে আপনিও আছেন। আমার থাকতে হয় না, আমি তো অবজারভার, আমি ডিজাইন দেখি তো। আপনি যদি ডিজাইনের কথা বলেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে ইনফরমেশন আছে, আপনি আমাকে এটার একটা প্রুফ দেন, আমি আপনারে নিয়ে হাইকোর্টে যাই। ইনফরমেশন না, আমি এক ধরনের অবজারভেশনের কথা বলতেছি। আপনি হাইকোর্ট আমাকে অলরেডি দেখিয়ে দিয়েছেন, আরো নিশ্চয়ই দেখাবেন, আপনার সময় আছে। আমি হচ্ছে যে আমরা দর্শকের কাছে গিয়েছিলাম, দর্শকদের কথা একটু শুনে আসি। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে এই সংসদে সরকারি দলের বিরোধী কেউ থাকছে বলে মনে করেন কিনা। শতকরা 8% মনে করছেন যে হ্যাঁ বিরোধী দল থাকছেন, শতকরা 92% মনে করছেন থাকছেন না। এই পর্যন্ত ভোট দিয়েছেন 1,11,687 জন, বিরাট নাম্বার। শতকরা 92 জনই মনে করেন যে সরকার বিরোধী দল থাকছেন না। যাই হোক, আমি আবার জোনায়েদ সাকিব ভাই আপনার কাছে ফিরতে চাই। জোনায়েদ সাকিব ভাই, আমি আসলে যে প্রশ্নটা নিয়ে আরেকটু অগ্রসর হতে চেয়েছিলাম, সেই প্রশ্নটা আরেকটু অগ্রসর হয়ে যে আপনাদের পক্ষ থেকে সরকারকে আপনাদের দাবি মানানোর ক্ষেত্রে কোনো ভুল ছিল কিনা, আপনারা কি আরেকটু ঐক্যবদ্ধ হতে পারতেন কিনা, আপনাদের মধ্যে কোনো কারণে একটা ফাটল দেখা গিয়েছিল কিনা যেই কারণে আসলে আন্দোলন বা সংগ্রাম এগুলি জোরদার হতে পারে নাই। বিএনপি জামাতের সাথে বৃহত্তর ঐক্য সম্পর্কে আর কোনো কিছু ভাবছেন কিনা এই মুহূর্তে? জনাব জোনায়েদ সাকিব, আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে কোনো ভুল ছিল কিনা, ঐক্যের মধ্যে কোনো ফাটল ছিল কিনা, বিএনপি জামাতের সাথে বৃহত্তর ঐক্যের কোনো কথা আছে কিনা? ধন্যবাদ খালেদ। আমি একটা আপনাকে একটু কথা বলি যে আমি তো এখানে এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে বসিনি, মানে যে হ্যাঁ এবং না এর মধ্যে কেবল উত্তর দিব। যে কোনো একটা উত্তর দিতে গেলে সেই আর্গুমেন্টটাকে তৈরি করতে হয়। তো সেই কারণে আমি একটু সামান্য সময় চাইবো। আপনার এই প্রশ্নের উত্তর আমি দেব। এইটা এক কথায় আমি প্রথমে বলে নেই যে আমাদেরকে মানে যে রাষ্ট্রটা মোকাবেলা করতে হয়েছে, একটা রাষ্ট্রশক্তি পুরো দলীয় শক্তিতে পরিণত হয়েছে, যেটার কোনো পূর্ব নজির এই দেশের ইতিহাসে নেই। 90 সাল, 96 সাল, 2006, এমনকি 2014, এই মানে উদাহরণগুলো এখানে আসলে টানা যাবে না, কারণ রাষ্ট্রশক্তিটা
তখন যে অবস্থায় ছিল আর এখন যেভাবে একটা মনোলিথিক কিংবা একটা শিলীভূত রাষ্ট্রে পরিণত হয়েছে, এইটা সম্পূর্ণ একটা আলাদা চেহারা। সেই দিক থেকে আমি পরিষ্কার করে এটাই বলবো যে মানে আমাদেরকে এই যে নতুন বাস্তবতা মোকাবেলা করতে হয়েছে, সেই বাস্তবতায় যেভাবে ক্র্যাকডাউন হয়েছে তাতে আন্দোলন যেভাবে বিজয় অর্জন করবে ভেবেছিল যে সরকার বাধ্য হবে পদত্যাগ করতে, সেটা হয়তো হয়নি। কিন্তু তার মানে এই নয় যে সরকার চিরস্থায়ীভাবে টিকে গেছে আর আন্দোলন চিরস্থায়ীভাবে ব্যর্থ হয়েছে। আন্দোলন চলমান আছে এবং এই আন্দোলন সামনে আরো অগ্রসর হবে। আমি যে কথাটা পরিষ্কার করে এখানে একটু তুলতে চাই ব্যারিস্টার সুমনের কথায়, যে উনি বলেছেন যে আমি উত্তর না দিয়ে 5 মিনিট কথা বলেছি। আমি তো এই আর্গুমেন্টটা তৈরি করতে চেয়েছি যে সরকার কেন নৈতিকভাবে রাজনৈতিক দিক থেকে ভয়ঙ্কর দেউলিয়াত্ব এবং পরাজয়ের জায়গায় গিয়েছে। কারণ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল, যাদের এই দেশে অনেক ঐতিহ্য আছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে গণতান্ত্রিক সংগ্রামেও, তারা আজকে কিরকম একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে তারই তারা প্রমাণ দিয়েছেন। এই প্রমাণটা আসলে এইভাবে দেওয়া যেতে পারে। জনাব ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি প্রায় একটা কথা বলেন, মানে তার বক্তৃতার মধ্যে হিউমার আনার চেষ্টা করেন, বলেন যে খেলা হবে। তো আমি এই কথাটা বলেছিলাম যে খেলা হলে ওবায়দুল কাদের সাহেব তো প্রতিপক্ষ ছাড়া খেলতে চান। তিনি প্রতিপক্ষ ছাড়া খেলতে চান, প্রতিপক্ষকে হাত পা বেঁধে স্টেডিয়ামের বাইরে রাখেন এবং আমরা দেখেছি যে তাদের জেলে পুরে রাখা হয়েছে। প্রতিপক্ষহীন খেলাটাও তারা যে আসলে খেলতে পারেন না, একেবারে গোল লাইনের সামনে বল সেটাও রেফারি দিয়ে ঠেলে দিতে হয়, সেই প্রমাণটা আমি দিয়েছি যে কিভাবে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে এই নির্বাচনে, ওই তথাকথিত নির্বাচনেও ভোট কারচুপি করে ব্যালট বাক্স ভরতে হয়েছে এবং সেইটার প্রমাণ হাজার হাজার ভিডিও ফুটেজ সেখানে ঢুকছে। এমনকি আমি একটা উদাহরণ দেই, চট্টগ্রামের আসনের একটা উদাহরণ দেই, সেটাতে আপনি বুঝবেন যে কি রকম ভাবে ভয়ঙ্কর জায়গাটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে সাকিব ভাই এটা একটু রিপিটেটিভ হয়ে যাচ্ছে। আপনার বক্তব্য আমরা নিয়েছি যে এই নির্বাচনটা ভালো হয় না, আপনার চোখে কারচুপি হয়েছে, সরকার দলের সংসদ সদস্যরাই অনেকগুলি কথা বলেছে। আপনি যদি মানে একটু বেরিয়ে আসেন, মানে এমসিকিউ কোশ্চেন হইতে হবে না, মানে যদি একটু ওইটার মধ্যে যদি একটু আসেন। না, যেহেতু প্রশ্নটা তুলেছেন সে কারণে বলছি যে এমন ঘটনা ঘটেছে যে মানে আমি বলি যে 4094টি ভোটের মধ্যে 4015টি ভোট মানে তারা ইয়ে করেছেন, তার মধ্যে আবার 1000 ভোট বাতিল করতে হয়েছে। কেন? যে এখানে সিল ছাড়া ছাড়া কি বলে নির্বাচন কমিশনের সিল ছাড়া ব্যালট গুলো স্টাফিং করা হয়েছে। তো এই পরিস্থিতিটার একটা চিত্র আমাদের সামনে এইভাবে আসে। তো আমি ফিরে আসি যে অর্থাৎ আমরা বলছি যে এইরকম একটি নির্বাচন নিজেদের মধ্যে ভালো নির্বাচন দেখাতে পারতেন, সেটাও তারা পারেননি, এইরকমই দেউলিয়াত্বের জায়গায় আছে। ফলে এখন এই নির্বাচন নিয়ে তারা ভাবছেন যে তারা বিজয় অর্জন করছেন। সব বিজয় না কিন্তু, কারণ রাজনৈতিক দিক থেকে তারা মানুষের কাছে হেরে গেছে। আপনাদের পক্ষ থেকে কোনো ভুল ছিল কিনা, আপনারা ঐক্যে আপনাদের কোনো ফাটল ছিল কিনা, বিএনপি জামাতের সাথে বৃহত্তর ঐক্য নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? দেখুন, আমাদের পক্ষ থেকে ভুলের জায়গা যদি বলেন যে এই ভুলটা চাইতে বরং আমি বলবো এই দিক থেকে যে বিরোধী দল 28শে অক্টোবর প্রস্তুত ছিল না যে এইভাবে একটি স্যাবোটাজ হবে তাদের সমাবেশের উপরে, এবং সেইখানে একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে তার পুরো দায় বিরোধী দলের উপর চাপিয়ে একটা পুরো ক্র্যাকডাউনের দিকে তারা যাবেন। পরের দিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো তদন্ত ছাড়া গ্রেফতার করে, ঢালাও গ্রেফতার করে 27,000 লোককে ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। এবং এইটা যে বাস্তবতাটা, এই স্যাবোটাজকে আগাম অনুমান করে তার যে একটা ডিফেন্স লাইন তৈরি করা দরকার ছিল, অনেক সরল জায়গায় অবস্থান করেছে। একটা প্রশ্ন করব, 28শে অক্টোবর ধরেন স্যাবোটাজটা হইল না, 28শে অক্টোবর এরকম কিছুই হয় না, তাহলে কি বিএনপি ইলেকশনে আসতো? দেখুন, আমরা বিএনপি, হ্যাঁ মানে এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে নির্বাচনে আসার ক্ষেত্রে বিরোধী দলের জন্য যে একটা পথ খোলা রাখা, এমনকি এই সরকারের অধীনেও সরকার সেইটুকু পর্যন্ত রাখতে চায়নি। আমি আপনাকে আমার নিজের রাজনৈতিক আমি একটু বোঝার জন্য, তার মানে 28শে অক্টোবরের আগে বিএনপির বিবেচনায় নির্বাচনে আসার পথ ছিল কিছু একটা। আমি বলি যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সব দলেরই থাকে। আপনি খেয়াল করে দেখুন যে আমরা আন্দোলন করে নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের দাবি করছি। এখন সেইটা এজেন্ডা করে একটা আলোচনায় তো সরকারকে যেতে হবে। সরকার সেই আলোচনার দাবি পুরোটা মানবে কি মানবে না সেটা আলোচনার ফলাফল, কিন্তু এজেন্ডা তো করতে হবে। আমি আপনার কাছে একটা জিনিস দাবি করলাম, আপনি সেটা এজেন্ডাই করলেন না, তাহলে আলোচনা কি নিয়ে হবে?
আলোচনার বিষয়টা এজেন্ডা করে যে আলোচনায় যাওয়া, সেখান থেকে অন্তত পক্ষে একটা যাকে বলে যে মিডল কোর্সে এসে কোথাও ঠেকানো, সেই দিকে সরকার পরিকল্পিতভাবে সেটাতে গেলেও বিপদ দেখে তারা যায়নি, বরং এই স্যাবোটাজ করে এইটার দায় পুরো চাপিয়ে দিয়ে বিরোধী দল যাতে কোনোভাবেই নির্বাচনের বিষয়ে আর আলোচনা কিংবা তাদের অপশনই না থাকে সেই রকম একটা জায়গায় ঠেলে দেওয়ার জায়গাতে তারা গিয়েছে। আমি এটা বলবো যে এই যে বিবেচনার জায়গাতে স্যাবোটাজের বিষয়ে বিরোধী দলের যে পরিমাণ আগাম সতর্কতার জায়গা দরকার ছিল, সম্ভবত আমি বলবো আবার সম্ভবত বিএনপির দিক থেকে এই বিষয়ে তারা অনেক বেশি সরলভাবে নিয়েছেন যে 28শে জুলাইয়ের মতো হয়তোবা 28শে অক্টোবরও তাদের মহাসমাবেশকে শান্তিপূর্ণভাবে করতে দেওয়া হবে। তো সেই জায়গার পরে আমি বলবো যে রাষ্ট্রশক্তিকে আমরা দেখলাম, যে দমনপীড়ন দেখলাম, আমি আবারও বলবো বাংলাদেশের ইতিহাসে এর কোনো পূর্ব নজির নেই, অন্তত গণতান্ত্রিক দিক থেকে। 71 সালের গণহত্যা বাদ দিলে এর কোনো পূর্ব দৃষ্টান্ত পাকিস্তানি আমলেও ঘটেনি। ফলে এইরকম একটি অবস্থা মোকাবেলা করার জন্য যে আন্দোলন দরকার, যে ধরনের নতুন কৌশল দরকার, সেটা নিশ্চয়ই এই সময়ে আবার নতুন করে আসবে, যে কিভাবে এই পরিবর্তিত বাস্তবতায় জনগণকে সাথে নিয়ে রাজপথে আসা যায়। সাকিব ভাই, হাইন্ডসাইট আপনি যদি এখন পিছনে ফিরে তাকান, তাহলে আপনার কাছে মনে হয় যে আন্দোলনটা যেভাবে ছিল সেটা গণসংহতি আন্দোলনের পক্ষে হোক, বিএনপির পক্ষ থেকে হোক, বা যারা নির্বাচনে আসতে চায়নি বা সরকারের বিরোধিতা করেছে তাদের পক্ষ থেকে হোক, তাদেরকে এই নিপীড়ন বা এটার জন্য এটা হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে যারা আন্দোলন করছিল তাদের কোনো জায়গায় কোনো কমতি ছিল না, ঠিকই আছে, যে মানে এক্স্যাক্টলি আপনারা যা করতে চেয়েছিলেন তাই করেছেন? আমরা শান্তিপূর্ণ আন্দোলনের চাপ সৃষ্টি করতে চেয়েছি এবং তার মধ্যে দিয়ে হ্যাঁ, মানে সেটা করতে অনেকটাই পেরেছিলাম। বিরোধী দল আমরা ভেবেছিলাম যে সরকার বিরোধী দলের সাথে আলোচনায় বসবে, কিন্তু সরকারের কাছে এই আলোচনার অপশনটিকে খুবই তাদের জন্য ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, যে কোনোভাবে বিরোধী দল নির্বাচনে আসলে এটা ম্যানেজ করা তাদের জন্য আসলে একই রকম ভাবে 18-র মতো সম্ভব হবে কিনা, যার ফলে তারা আসলে এই ধরনের পথে গিয়েছে, যেটাকে বলে যে এজেন্ট প্রভোকেটিয়ার দিয়ে সহিংসতা তৈরি করে বিরোধী দলের উপরই তার দায় চাপিয়ে এটাকে ধ্বংস করা। সাকিব ভাই, এই সিরিজে আমার শেষ প্রশ্ন, 29শে অক্টোবর যদি বিএনপি সহ বিরোধী দলগুলি ঘোষণা দিত যে তারা নির্বাচনে আসছে, তাহলে কি হইতো সরকারের? মানে 28 তারিখে যা হয়েছে 29 তারিখ যদি বিএনপি বলতো আমি নির্বাচনে আসবো, যেহেতু তারা বুঝতে পারতেছে তাদেরকে নির্বাচনে নিতে চায় না সরকারের পথ, মানে সরকার যা চায় তাই তো করবে না বিরোধী দল, তাই না? তারা তো উল্টাটা তা করবে না। কিন্তু আপনি দেখুন সকালবেলায়, এই কারণেই তো যে সকাল 9টা 9:30টার সময় মানে কোন রকম তদন্ত ছাড়া বিএনপি মহাসচিব মানে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো এবং তারপরে সবাইকে একের পর এক গ্রেফতার করা হলো। ফলে এইটার যে কোনো সুযোগই আর এখানে রাখার জায়গাটা তারা রাখেনি। ফলে এটার মধ্যে দিয়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইরকম একটি দমন পীড়নের পরে, একটা 18 সালের অভিজ্ঞতার পরে সরকারের কাছে একটা রাজনৈতিক দিক থেকে আত্মসমর্পণ করার জায়গাটা বিরোধী দল বিবেচনা করেছে যে এইটা হবে জাতীয় পরাজয়। কারণ আপনি খেয়াল করে দেখুন, মোরাল দিক থেকে 18 সালের অভিজ্ঞতার পরে আমরা যদি এইরকম একটি মানে সরকার কি চায়, সরকার চায় সব দলগুলো জাতীয় পার্টি হয়ে যাক। আমার এই একটা কথা শোনেন খালেদ, একটা কথা শোনেন, বাংলাদেশের জন্য আপনি কি বিবেচনা করেন যে এটা কত ভয়ঙ্কর জিনিস, যে সরকার চায় যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল থাকবে, বাকিরা তাদের সহযোগী হবে, অনুনয় বিনয় করে কিছু আসন নেবে এবং সবাই জাতীয় পার্টি হয়ে যাবে। এইটা থেকে যে বিরোধী দল আজকে বাংলাদেশকে খুবই প্রণিধানযোগ্য একটি জায়গায় এসেছেন মিস্টার সাইদুল হক। আমি আপনার কাছে এটি জানতে চাইবো যে সত্যি সরকার চায় এবং একটি ফর্মুলা এসছে যে আমরা আসলে, আমি বারবার এই ফর্মুলাটি আসলে সরকার যারা সমর্থক, সাংবাদিক, বুদ্ধিজীবী তাদের কাছে শুনছি যে বাংলাদেশে নাকি দেখতে হবে এরকম একটি ছাকনি দিয়ে যে কারা আসলে স্বাধীনতার সপক্ষের শক্তি, কারা স্বাধীনতার সপক্ষের শক্তি দুই, তারাই আসলে সরকারি দল বা বিরোধী দল থাকবে, বাকিরা সব বাদ পড়ে যাবে। এইটি সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাইবো। আমি মতামত জানতে চাইবো যে সরকার কি সত্যি সব দলকে জাতীয় দল হিসেবে দেখতে চায় কিনা, আপনি এটি কি মনে করেন? আরেকটি প্রশ্ন করবো যে আমি দেখলাম যে আওয়ামী লীগ সভানেত্রী যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে অন্তত 60 জনের বেশি লোক হেরেছেন, 70 জনের মতো হেরেছেন। এটি কি আপনি সাংঘাতিক রকমের পুয়ার এন্ড ব্যাড এন্ড রং জাজমেন্ট মনে করেন কিনা আওয়ামী লীগের সভানেত্রীর কাছ থেকে? আমি প্রথম প্রশ্নের জবাবে আগে আসি যে সরকার কি এটি চাচ্ছে কিনা যে আওয়ামী লীগ বি, আওয়ামী লীগ সি, আওয়ামী লীগ ডি তৈরি হোক বাংলাদেশে? দেখেন, আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমি পড়ছিলাম ছোটবেলায় যে অধিকার ছাড়িয়ে দেয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা নাই। তো সাকিব ভাই যখন নির্বাচনে কারচুপি এইসব নিয়ে কথা বলেন, তখন আমার একটা বিষয় আশ্চর্য লাগে যে নির্বাচন বয়কট করার পর, ধরেন আমি গেলাম না এই নির্বাচনে,
তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে আলোচনা করাটা বরং আগের যে স্ট্যান্ডিং আমার এটাকে দুর্বল করে দেয়। জানেন, আমি যখন আমাকে সাকিব ভাইকে প্রশ্ন করা হইলে উনি তো বলতেন যে ভাই আমি যে নির্বাচনে যাই নাই, সুতরাং এটা ধরেন আওয়ামী লীগ করছে নির্বাচন গেল প্রথম ফার্স্ট কোশ্চেন। এক সেকেন্ড ব্যারিস্টার, আমার একটু কোশ্চেন আছে, একটা সেকেন্ড একটু কোশ্চেন আছে। সাকিব ভাই নির্বাচনে যায় নাই, কিন্তু সাকিব ভাই তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনতা, বাংলাদেশের আমি বলছি, আমি শুনেন, মানে না প্রশ্ন করতে পারবে, কিন্তু উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় নাই নির্বাচনে, এই স্ট্যান্ডিং এর পরে বরং উনি নির্বাচনের কারচুপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন। এটা হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা দ্বিমত করতে পারেন না, এটা আমার মত হচ্ছে কি যে আমি যখন যে নির্বাচনে যান আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম, ভাই যান, আপনি আপনার সাথে আমি নাই, আপনার আন্ডারে আমি নির্বাচন করব না। তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা, আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন, আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি এটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে, যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে। এই দাবি কিন্তু এখন আর উনাদের কিন্তু এখন আর এই জায়গা নাই। এখন হচ্ছে গিয়ে ঠিক মতো নির্বাচন হয়েছে কিনা, ভোটার ঠিক মতো আসছে কিনা, এই জায়গায় চলে আসছেন ওনারা। সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই বিএনপি বা এই ধরনের দল যখন আসে না, ধরেন একটা বড় অংশ তো আসে নাই ভোটে, সুতরাং তখন তো হচ্ছে কি এই জায়গাটা খালি থাকে না, এই জায়গাতে অসংখ্য স্বতন্ত্রের তৈরি হয়েছে। এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস একটা যে আশ্চর্য হবেন এইবারের স্বতন্ত্রদের পারফরমেন্স দেখে, সংসদের ভিতরেও পারফরমেন্স দেখে আপনারা আশ্চর্য হবেন। এখন এই জায়গায় আমি একটা প্রশ্নের কথা আপনাকে বলতে চাই, যেমন ধরেন আমি স্বতন্ত্র, কিন্তু স্বতন্ত্র হইল দুইটা জায়গায় আমার, আপনি আমাকে আনকম্প্রোমাইজিং, একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, বঙ্গবন্ধুকে বহন করি, আরেকটা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি। এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন তাহলে আপনি বি টিম, তাইলে আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক। আপনার সাথে আমার আর বক্তব্য চলে না, ওকে, কারণ আমি এই জায়গায় কোন ধরনের কম্প্রোমাইজ আমি করব না, বরং বিরোধী দল যারা করবেন, ধরেন বিরোধী দল বঙ্গবন্ধুর যিনি মানবেন না, তিনি আসলে এই দেশে জাতির জনককে যিনি মানবেন না, বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেইজি মনে হয়। তা আপনি এই বি টিমের যেটা বলতেছেন, আওয়ামী লীগ বি টিম, সি টিম কিনা বা জাতীয় এরকম হচ্ছে কিনা, এখানে আমি স্পষ্ট বলতে চাই যে বহুদিন পর সংসদে একটা বিরোধী দল পাবে যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের সপক্ষে। আমি একটা ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি ছোটই করবেন, আমি জানি আপনি ছোটই করবেন, আমি জানি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আপনি বলেন। জি, আপনি কি মনে করেন কিনা এই সরকার গত 15 বছর ধরে, গত 5 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে? বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করে দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম, আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সেটা আমি শুধু মনে করে আমি উত্তর দিচ্ছি আপনাকে। আমি এই জায়গাতেই থাকতে চাই। আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনি মনে করেন যে এই জায়গায় থাকতে চাই, ভোট হবে হচ্ছে আমরা, এই জায়গায় থাকতে চাই। জি, আমি এই জায়গায় থাকতে চাই, এই জায়গায় থাকতে চাই। বলেন। এই যে দুর্নীতি, জি, দুর্নীতি হচ্ছে কি শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো, যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে। এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি। বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না। এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন। এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ধরেন আপনি দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এইগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায়, বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায়। এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করব না। এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প, এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী। আমি আওয়ামী লীগ করেও আমি যতজন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না। আমার সাথে আমি যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক। আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর। আমার অব্যাহতির কারণটা কি ছিল? আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই। আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই, আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে। কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। আমি বলছি বাংলাদেশের হয়েছে কি, আপনি বাংলাদেশের আদর্শ, রাষ্ট্র, সরকার প্রধান, দলীয় প্রধান, এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি। আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি,
শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই অবশ্যই উনি ধারণ করেন। আমার এই পর্যায়ের কোনো প্রশ্ন নেই, আপনি মনে করেন যে উনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন। আমার কিন্তু এটা আমি প্রশ্নটা করে রাখলাম। আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হয়েছে না হয়েছে এগুলা নিয়ে আলোচনা থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা আদর্শকে ধারণ করেন। কিন্তু যখন সরকারে আপনি আসবেন, যেমন আপনি যখন মডারেটর, তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে, যে আপনি সাকিব ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে, কিন্তু যে মেইন জায়গাটা, এই জায়গাটা ইনটেক্ট। ওকে, আর আমি একটু অন্য প্রসঙ্গে, আপনি যে কথাটা শুরু করেছিলেন যে আপনি সাকিব ভাইয়ের রাজনীতি নিয়ে কথা বলার বা নির্বাচন নিয়ে কথা বলার প্রসঙ্গে বলতেছিলেন, আমি আসলে সাকিব ভাইকে প্রশ্ন করেছিলাম এটা জয় পরাজয়ের কোষ্ঠী পাথরে, এটা কি উনি কি মনে করেন? উনি মনে করেন যে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে, কারণ তারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন, 10% মাত্র ভোট পড়েছে, 90% ভোটার আসলে এই ভোটকে বর্জন করেছে, সেই জন্য এই প্রসঙ্গটা তোলা। আর মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আপনি বলে রাখছেন, আপনি আমাদেরকে বলছেন, অনেক দর্শক আমাদেরকে দেখছেন, আপনারা শুনলে আসলে দর্শকরা 46,000 দর্শক একসঙ্গে লাইভ দেখছেন ইউটিউবে, এটি বড় নাম্বার। তো আমরা মনে করি যে সকল দর্শকের সামনে আপনি বলছেন যে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে কোনো কিছু হলে আপনি তার সঙ্গে নাই, আপনি সেটির মধ্যে বলবেন, আমরা এটি দেখব যে আপনি এটি আসলে কিভাবে এটি পালন করেন বা কিভাবে এটি এক্সিকিউট করেন, নিশ্চয়ই আপনি আমাদেরকে এটি দেখাবেন। আমি একটু আবার সাকিবের কাছে ফেরত যেতে চাই। সাকিব ভাই, খালেদ আমাকে কি একটু ব্যারিস্টার সুমনের সাথে একটু যদি ছোট করে, সাকিব ভাই আপনার সমস্যা হচ্ছে আপনি শুধু শুনতেই ইচ্ছা করে, সেজন্য আপনি একটু কম করে যদি বলেন আর কি, তাহলে আমরা একটু সময় পাই। আমি যেটা বলছি যে ব্যারিস্টার সুমন যে আর্গুমেন্টটা করলেন যে আমি এই নির্বাচন নিয়ে কথা বলে নির্বাচনকে বৈধতা দিচ্ছি, বরং এবং আমাদের যে দাবি ছিল সেটা নাকি হালকা হয়ে যাচ্ছে, বরং পুরো উল্টো জিনিস। এই নির্বাচন নিয়ে কথা বলে আমরা এটা প্রমাণ করছি যে বিরোধী দল যে নির্বাচন বর্জনের ডাক দিয়েছে এবং এই সরকারের অধীনে নির্বাচনে যায়নি, তার ভ্যালিডিটিটা কতটা প্রকটভাবে প্রমাণিত হলো। যে 2018 সালে বিরোধী দল অংশ নেওয়ার ফলে যেখানে মানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হয় না, সেই 2024 সালে ভোটারদের হাতে পায়ে ধরা হয়, ভিজিএফ কার্ড কেড়ে নেওয়া হয়, তারপরে হচ্ছে টাকার প্রলোভন দেখানো হয়, ভোট কেন্দ্রে ভোটার আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা আওয়ামী লীগের মতো দলকে বলতে হয়। এবং যেই দেশে অংশগ্রহণমূলক নির্বাচনে 74-75 থেকে 86% পর্যন্ত ভোট হয়, 96, 2001, 2008, সেই দেশে ভোট কেন্দ্রে ভোটার আপনি কিন্তু খুবই একতরফা অভিযোগ করছেন। আপনি ভুলে যাচ্ছেন 6-7 তারিখ বাংলাদেশে হরতাল ছিল, আপনি ভুলে যাচ্ছেন যে অন্তত পক্ষে বেশ কয়েকটা জায়গায় আগুন দেওয়া হয়েছে, মানুষকে ভয়ভীতি দেখানো হয়েছে, মানুষকে বলা হয়েছে যে ইলেকশনে যাবে তাকে আমরা চিনে রাখছি, সে হচ্ছে জাতীয় বেঈমান। আপনি সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন দেখেছেন, ইলেকশনে কথা যে বলবে, ইলেকশনে আঙ্গুলের দাগ যে দেখাবে, তারকে চিনে রাখা হবে, তার তালিকা করে রাখা হবে, এগুলি বহু কথা কিন্তু বলা হয়েছে। আরো একটা কথা আমি বলতে চাই, আপনি একটা মিনিট, বাংলাদেশে যে প্রবল রাষ্ট্রশক্তি এবং তার ছায়াতলে আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দলের যে কর্মী বাহিনী, যারা মানে ব্যাপকভাবে গুন্ডা বাহিনী হিসেবে অনেক সময় হামলায় পড়ে যান, সেই রকম একটা ত্রাসের রাজত্বে বিরোধী দলের সোশ্যাল মিডিয়াতে আপনি এই সমস্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে, খালেদ, এটা কি প্রমাণিত হয়েছে? এটা কি স্যাবোটাজ নাকি এটা প্রতিবার সাকিব ভাই স্যাবোটাজের কথা বলা হয়, তাহলে ইলেকশনের আগে এই হরতাল ধর্মঘট কেন দেওয়া হয়? ভোট বর্জনের কথার সাথে হরতালের কি সম্পর্ক সাকিব ভাই? আপনারা হরতাল কেন দিবেন? হরতাল দিলে তো পিকেটিং করতেই হবে, আমরাও তো মাঠে ছিলাম, আমরা তো জানি হরতাল কেন সফল করতে হয়। পিকেটিং করিনি আমরা কোনো পিকেটিং করিনি, চোরাগোপ্তা হামলা হয়েছে, কোনো পিকেটিং হয়নি। আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা হরতাল আহ্বান করছি, এটা শান্তিপূর্ণ হরতাল এবং মানুষ যাতে ভোট বর্জন করেন সেই জায়গায়। খালেদ, এটা নিয়ে আপনি করতে পারবেন, তর্ক করতে পারবেন, কিন্তু আমরা একটা খালি ঘোষণা দিব যে আমরা ঘোষণা দিয়ে অহিংস আন্দোলনে এসেছি, সরকার এই স্যাবোটাজ করছে বলে। এখন আমি একটু প্রসঙ্গে আসি, ব্যারিস্টার সুমনের আরেকটি প্রসঙ্গে। উনি বলেছেন যে উনি দুর্নীতি নিয়ে কথা বলতে চান, খুব ভালো কথা। এই যে বাংলাদেশের আজকে ভয়ঙ্কর অবস্থা, যে ব্যাংকগুলো থেকে 92,000 কোটি টাকা একেবারে লোপাট হয়ে গেছে বলে সিপিডি বলছে। বেশ কয়েকজন অর্থনীতির মতে সব ধরনের যে ব্যাংক ঋণ খেলাপি, সেগুলো সবগুলো হিসাবে নিলে এটা 3.5 থেকে 4 লক্ষ কোটি টাকা হবে। আমাদের দেশ থেকে কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, কিভাবে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এ পাচার হয়, কিভাবে বাজারে সিন্ডিকেট তৈরি হয়, এই সরকারের মন্ত্রিসভা গঠনের সাথে সাথে চাল, ডাল, পেঁয়াজের দাম কিভাবে হু হু করে বাড়ছে। আমি খালি শুধু একটা জিনিস বলবো যে এই যে সমস্ত লুণ্ঠন দুর্নীতি চলছে, হেড অফ দি গভর্নমেন্ট হিসাবে শেখ হাসিনা কি এর দায় নেবেন?
নাকি শেখ হাসিনার এখানে কোনো দায় নেই, বাকিরা সবাই চুরি করছে? তাহলে তো তার পদত্যাগ করা উচিত। তাহলে আমি মনে করি পরিষ্কারভাবে বাংলাদেশে যে দুর্নীতি চলছে তার সম্পূর্ণ দায় বাংলাদেশের প্রধান সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রীর উপরে বর্তায়। তাহলে তিনি কি তাকে প্রশ্ন করবেন? তিনি দুর্নীতির বিরুদ্ধে করবেন? তিনি কি নির্বাচনে ভয়ঙ্কর কারচুপি নিয়ে কোনো প্রশ্ন তুলবেন? যদি এইগুলো নিয়ে উনি প্রশ্ন না তোলেন, ওনার দুর্নীতি বিরোধী লড়াই নিয়ে কি মানুষ একই রকম আস্থা রাখতে পারবে? আমি জাস্ট এই প্রশ্নটা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে করতে চাই, আপনি যদি একটু ছোট করে একটু রেসপন্ড করেন। সাকিব ভাই একটি স্পেসিফিক প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিয়েছেন। শুনেন, বিষয়টা আর কি, একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই। বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভব হবে না। আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন, এগুলা নিয়ে আমাদের সাথে, আপনার সাথে আমার অনেক আলোচনা চলতেই পারে। তবে আমরা কিছু লোক এখন আমি বিশ্বাস করি দাঁড়াই গেছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। আপনি যে কোনো বিষয়ে আপনাকে তো টাইম দিতে হবে। আপনি আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা যে আন্দোলনের কথা বলতেছেন, বারবার বলতেছেন যে সেবোটাজে যদি হয়, আপনারা যদি এত বিশ্বাস রাখেন সেবোটাজের উপর, তাহলে এইসব আন্দোলন করে লাভ কি? আপনারা এইসব লাভ নাই। ব্যারিস্টার সুমন, খোদ ঢাকা শহরের মধ্যে একটা ট্রেনে আগুন দেওয়া হবে, সরকার সেই সময় এতগুলি আইন শৃঙ্খলা বাহিনীর লোক হচ্ছে রাস্তায়, সেটি প্রোটেক্ট করতে পারবে না? তাহলে এই সরকার তো বিএনপির মতো একটা সংগঠন, যদি আপনারা হরতাল ডাকেন, হরতাল ডাকার পর যদি আপনারা পুরা নির্বাচনের আগের দিন পরের দিন হরতাল ডাকলেন, তো হরতাল মানেই তো হচ্ছে কি আপনার কর্মীরা বের হবে। এবং এখন আপনি এই ধরনের সব জিনিসই আপনি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলাকে আপনি বলছেন সব স্যাবোটাজ, মানে আর বিএনপি হরতাল ডাকা ছাড়া আর কোনো কাজ করে না। তাহলে এর মানে তো হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে, তাহলে আপনারা এগুলো ডাকতেছেন কেন? আপনারা তাহলে তো ডাকার দরকার নাই। আপনি তো কি করবে, প্রতিবাদ জানাবে না? প্রতিবাদ জানাবে না? প্রতিবাদ জানাচ্ছেন, এই জন্য তো হরতাল ডাকতেছেন। এবং আমরা বলছি যে এটা ওনারা করতেছেন এবং বিভিন্ন জায়গায় একটা জায়গায় বিএনপি একবারের জন্য বলে নাই হরতাল ডাকা ট্রেনে আগুন দেন, একবারের জন্য বলে নাই। আমি বলি নাই যে বিএনপি, এখন আমি যে জিনিস হচ্ছে প্রমাণিত হয় নাই, কিন্তু ধরে নেওয়া হবে। আপনি যদি হরতাল ডাকেন, আমার নিজের গাড়িও পিকেটিং এর শিকার হয়েছে, এখন হরতাল ডাকলে পিকেটিং হইতে পারে, এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়। কারণ আপনি কিভাবে হরতাল ডাকার পর আপনি ভাবতেছেন যে আপনার কর্মী বাহিনী বা আপনার যারা আছে, ঠিক আছে, আপনারা তো পরিষ্কার। ব্যারিস্টার সুমন, আমি যদি সাকিব ভাইয়ের প্রশ্নটা একটু অন্যভাবে করি, আপনি বলছেন যেটা একদিনে বাংলাদেশে অবস্থা আসে না, একদিনে এটা দূর করা যাবে না, আপনার এর মধ্যে দাঁড়িয়েছেন। কিন্তু ব্যারিস্টার সুমন, আপনার একটা পরিচিতি আছে, সেটা আজকে এমপি হওয়ার জন্য না, গত 10-12 বছরে আপনার অসংখ্য খাটাখাটির পর আপনার একটা পরিচয় দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি সেই দুর্নীতিবাজদের এগেইনস্টে দাঁড়িয়ে মানে একটি প্রতিসভা এবং তাদেরকে সামাজিকভাবে পরিচিত করার জন্য কোনো একটা উদ্যোগ কি নেওয়া আপনার উচিত ছিল না 10 বছরে, মানে সরাসরি ভাবে? এবং আরো একটা প্রশ্ন করতে চাই, আপনার কাছে কি মনে হয় যে একটা দেশের সরকার প্রধান বা যিনি রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ স্তরে আছেন, তার নজরে এগুলি পড়ছে না এবং তিনি কোনো প্রতিকার করছেন না, শুধু সেটি এমনি এটা তো বাড়ছে, কমছে না? আমি প্রথম প্রশ্নটা আবার হারাই গেছি, আপনি সেকেন্ড প্রশ্নতে যাওয়াতে প্রতিবাদ আমি আমার এই পর্যন্ত হাইকোর্টে যতগুলা মামলা আমি পাবলিক ইন্টারেস্টে নিজে কমপ্লেইনেন্ট হয়ে যতগুলা মামলা করছি, সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আপনি দেখেন এই আওয়ামী লীগের সালাম মুর্শিদি, আপনি দেখেন প্রচার সম্পাদক গোলাপ সাহেব, এরপর হচ্ছে গিয়ে এস আলম, সবগুলাতে কিন্তু আমি বাদী ছিলাম। আমি দুর্নীতির বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলা, এই আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে, দীপুমণি না, শিক্ষামন্ত্রী না, সমাজ কল্যাণ মন্ত্রী, উনার ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি আমাদের যে সমরেজা সাহেব, উনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আমি কথা বলছি। মাননীয় সাবেক রেলমন্ত্রীর বিষয় নিয়ে আমি কথা বলছি। আপনি যাদের কথা বলছেন তারা সবাই মন্ত্রী থেকে বাদ পড়ছে, এইটা একটা ভালো জিনিস হয়েছে। যাদের কথা বলছেন তারা সবাই মন্ত্রী থেকে। জিনিস দেখেন, আমি যাদের বিরুদ্ধে কথা বলছি, গোলাপ সাহেব ফেল করছেন, উনার প্রায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। আর যারা বেঁচে গেছেন তারা খুব অল্পতে বেঁচে গেছেন, মন্ত্রিত্ব থেকে বাদ পড়ছেন। এবং বিষয়টা হচ্ছে গিয়ে এই যে আপনি যেটা বলছেন যে আমি কিন্তু আমার ফেসবুকের মাধ্যমে জীবনের সবচেয়ে বেশি ঝুঁকি আমি নিছি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি, এরপরে যে আমি টিকে আছি, এটা আমার কাছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। আমি কিন্তু বলছি না যে আপনারা দুর্নীতির বিষয়ে যা যা বলছেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি ব্যারিস্টার সুমন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। যেহেতু সাকিব ভাই আপনাকে একটি প্রশ্ন করলেন, আপনি সাকিব ভাইকে কোনো প্রশ্ন করতে চান কিনা সেটি দিয়ে আসলে আমরা সাকিবের সাথে আজকে আলোচনা বা আপনার সাথে আলোচনা শেষ করব। আমি সাকিব ভাইয়ের ব্যাপারে আমার একটা উন্নত ধারণা, আমি কিচ্ছু বলতে চাই না, শুধু সাকিব ভাইকে বলতে চাই, সাকিব ভাই চলেন বাড়ি ফিরে যাই, বাড়ি গিয়ে কাজ করি। তাইলে আমার মনে হয় সাকিব ভাই যেভাবে সুন্দর করে কথা বলেন, আমার বিশ্বাস উনার এলাকায় যদি উনি যান, তাহলে আগামীবার উনাকে আমি পাবো সংসদে।
সাকিব ভাই, আমরা একটু শেষ পর্যায়ে আসি। আপনি ব্যারিস্টার সুমনের কথা তো আপনি শুনলেন, আমরা একটু আপনাদের ভবিষ্যৎ আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি বা কিভাবে কি করবেন সেই জায়গাটা থেকে, এখন নিশ্চয়ই আপনারা সিদ্ধান্ত নেন নাই কিন্তু কিছুটা পরিকল্পনা নিশ্চয়ই করেছেন, সেই জায়গা থেকে যদি একটু বলেন 2 বা 3 মিনিটে, তাইলে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে পারি। জি, আমি আর ইন্টারাপ্ট অনেক করছি না। ধন্যবাদ। আমি এই বিষয়টাতেই শেষ কথা বলতে চাচ্ছিলাম, আপনি আমাকে সেই প্রশ্নটাই করেছেন। দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে আমরা আন্দোলনের মধ্যেই আছি। আজকেও আমরা একটি সমাবেশ করেছি এবং আমাদের আন্দোলন চলমান আছে। তবে এই যে মানে যেটা আমি আগেই বলেছি যে এই প্রবল রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমরা নিরস্ত্র জনগণ কিভাবে লড়াই করব, তার ক্ষেত্রে আমাদের নতুন করে অবশ্যই পরিকল্পনা করতে হবে এবং এই নতুন পথের অনুসন্ধান আন্দোলন চলমান অবস্থাতেই আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমাদের একটা পাথেয় হচ্ছে এই যে মানুষ যে অহিংস আন্দোলনে যেভাবে সাড়া দিয়েছেন, তার নিজের অবস্থান থেকে তার যে সক্রিয়তা তারা দেখিয়েছেন যে তারা ভোট কেন্দ্রে যাননি, এই অবস্থানটিকে কিভাবে একটা সক্রিয় রাজনৈতিক এবং আন্দোলনের শক্তিতে পরিণত করা যায়, কিভাবে তারা মানে অহিংস পন্থাতেই রাজপথে আসতে পারেন এবং তার পথ পদ্ধতিগুলো আমাদের অনুসন্ধান করতে হবে। কেননা একটা এইরকম রাষ্ট্রশক্তি যাদের এই ক্ষমতাও আছে যে আগের দিন রাতেই তারা বলছেন যে সহিংসতা করা হবে, নানা নাশকতা করা হবে, পরের দিন ট্রেনে আগুন লাগে, কিন্তু মানে সেইখানে ঢাকা শহরেই সেটা ঘটে, তারা আবার প্রোটেক্ট করতে পারেন না, কিন্তু বিরোধী দলের উপরেই সেই দায়টা আসে। আবার বিরোধী দলের দিক থেকে তদন্তের দাবি তোলা হয়, এমনকি জাতিসংঘের অধীনে তদন্তের দাবি তোলা হয়, সেগুলো অগ্রসর হয় না। তো এই বাস্তবতাটা কিন্তু আমাদের বিবেচনার মধ্যে নিতেই হচ্ছে যে আগামী দিনে পুরনো এই ধরনের পথগুলো কি আমাদের আন্দোলনের পথ দেখাবে, নাকি আমরা নতুন পথের অনুসন্ধান করে এই আন্দোলনকে এমন জায়গায় নিতে পারবো যে সরকার শেষ পর্যন্ত জনগণের দাবি মানতে বাধ্য হয়। জনগণের সামনে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া সামনে আর কোনো পথ নেই। আমরা আন্তর্জাতিকভাবে আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, এটা আমরা পরিষ্কার, এটা ছোট্ট যোগ, বিদেশিদের কাছে আপনাদের কোনো আশা আছে আর, মানে মার্কিন যুক্তরাষ্ট্র? দেখুন না, আমি আবারও বলি যে ওবায়দুল কাদের সাহেব আজকেও বলেছেন বাংলাদেশ 3টা সংকটে আছে, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক। এই কথাগুলো কিন্তু আমরা একদিন বলেছি যে এই সংকটে যাবে। তাহলে এখান থেকে উদ্ধার পাওয়ার রাস্তা হচ্ছে আমাদের একটা ইনক্লুসিভ পলিটি নির্মাণ, যেখানে সকলেই একই রাজনৈতিক ব্যবস্থার অধীনে আসতে পারবে। তার জন্য যে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত দরকার, সেইটার লড়াই আমরা করছি। এই লড়াইয়ে গণতান্ত্রিক বিশ্ব আমাদেরকে সমর্থন করবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা যেটা মনে করি বাংলাদেশের জনগণ